দেবলীনা ড্রিম ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আমাদের যে ট্রেনের জার্নি চলছিল সেটা কন্টিনিউ আছে। তো দেখুন বাচ্চারা বসে আছে ট্রেনে, এই বাচ্চাদের সাথে খেলা করছে। আমরা এদেরকে চিনি না, এদের সাথে ট্রেনে দেখা হয়ে গেছে প্রায় সমবয়সী মতো, তাই এরা খুব মজা করছে আর বিভিন্ন খেলাধুলো করছে। যাই হোক, তো বাচ্চাদের সাথে ভালোই সময়টা আর কি কেটে যাচ্ছে। এমনি ট্রেন প্রচুর লেট, তো ইতিমধ্যে ওর বাবা খাবার আনতে গিয়েছিল, মানে অর্ডার দেয়া ছিল। তো খাবারেই যে রাতের ডিনার ছিল মনে হয় এটা, কারণ পরে ভয়েস ওভার দিচ্ছি, সঠিক মনে নেই। তো এখানে আছে ডাল, ভাত, সবজি, আর এটা হচ্ছে আলুর তরকারি ছিল, আর এটা ডিমের তরকারি ছিল। তো এই ছিল ডিনার। তো সবার জন্যেই নেওয়া হয়েছে সেম। তো এখন প্রথমে ছেলে খাচ্ছে, ওর খিদে পেয়ে গেছে, তারপরে মেয়ে আর ওর বাবা খাচ্ছে, তারপরে সবার শেষে আমি খাবো। তো এই হচ্ছে ব্যাপার আমাদের হচ্ছে ডিনার, কারণ এত দূর থেকে তো খাবার নিয়ে আসা সম্ভব নয়, আর ট্রেনের খাবার তো একদম ভালো দেয় না, তবুও আমাদেরকে নিতে হয়, কিছু করার নেই। তো এই দেখাচ্ছি আর কি, এই ডিম ছিল আর হচ্ছে রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে চলে এলাম সকালে। তো চা বিস্কুট দিয়ে নেক্সট ডে শুরু হলো। ট্রেনের এই চাটি খুবই ভারী সুন্দর ছিল, এটা নর্মাল চা ছিল না, এই যে প্যাকেটের যে চা ছিল সেই চাটি। আমি আর আমার হাজব্যান্ড বাড়িতে যেমন একসাথে বসে সকালের এই চাটি খাই, ঠিক ভাগ্যক্রমে এই ট্রেনে বসেও একই সাথে আমরা দুইজনে মিলে চা খাচ্ছি। তো ততক্ষণে আমাদের সাথে যে দাদা এসেছিল সেই দাদা বলল আমাদের সিটে এসে বসবে আর ব্রেকফাস্ট করবে। ওই দাদারা বাড়ি থেকে কাঁচা ছোলা এনেছিল টিফিন বক্সে ভিজিয়ে দেওয়াতে, তারপরে একটি রুমালের মধ্যে করে রেখেছিল। তো সমস্ত ছোলাগুলোতে অঙ্কুর বেরিয়ে গেছে, তো তাতে লেবুর রস দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আর নুন এনেছিলাম, তো নুন দিয়ে সুন্দর করে মাখা হচ্ছে। আমাদের ছোলা মাখা ট্রেনের ছোলা মাখার থেকে কিছু কমতি ছিল না। ছোলা মাখার এই গন্ধটি ছোটোবেলা থেকেই একদম নাকে লেগে আছে, খুবই সুন্দর মানে গন্ধটি লাগে। যাই হোক, তো ছোলা মাখানোর পরে দাদা আবার বলছে তোমরা সবাই টেস্ট করো, আমরা বললাম ঠিক আছে। তো সবাই অল্প অল্প করে মোটামুটি ভাগাভাগি করে খেলাম, কিন্তু আমার মেয়ে দেখেন ওঠেনি, ও একেবারে এত ক্লান্ত শুয়ে আছে। আর আমার হাজব্যান্ড ছোলা খেয়ে উপরে চলে গেল শোয়ার জন্যে, ছেলেও গেল, আমিও চলে এলাম। ট্রেনে কি আর কাজ বলুন, এই একটাই কাজ, খাওয়া আর শোয়া। তো যাই হোক, শুয়েই ছিলাম, ততক্ষণে পাশ থেকে বাচ্চারা গান করছে, সেটাই শুনছিলাম। পড়ে থাকবে, দাদা আসছে, আসছে, যাই হোক ছেলে আসছে, এক মাস পরে আসছে, এখন পরে ঠিক হবে। কিনতে তোমার মানা করছি না, কেন একবার ভাবি কি যে মাঝখানে লেসটা আসছে, লেসটা সরিয়ে দাও। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দুর্দান্ত। দেখুন পাহাড় পর্বত সবুজ গাছপালা দেখতে দেখতে হঠাৎ করে একটা অন্ধকার গুফার মধ্যে এসে পড়লাম, মানে টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। তো হাজব্যান্ড দরজার কাছে দাঁড়িয়েছিল, একটু ভিডিও শ্যুট করে দিল, আর আমরা তো জানালা দিয়েই দেখছিলাম, এসির কাচের জানালা দিয়ে বাইরে দেখছিলাম। তো আমাদের তো ভালোই লাগে এবং যাতায়াতের পথে দেখেছি, তো এই ভিডিও করছি যে সূত্রে, সেই জন্যে এই প্রথমবার আর কি ক্যামেরাবন্দি করলাম। তো কিছুটা পথ টানেলের মধ্যে দিয়ে চলার পরে অন্ধকারাচ্ছন্নটা কাটলো ধীরে ধীরে, আর এবার আবার আলোতে এসে মানে পড়লাম। তো দেখুন আবারও সবুজ গাছপালা, পাহাড়, এইসবের মধ্যে দিয়েই আমাদের যাত্রা কন্টিনিউ চলছে। তো ট্রেনে চলছে ঠিকই, কিন্তু মাঝে মাঝে যেমন ভালোও লাগছে তেমন বিরক্তিকরও লাগছে, এখনও অনেকটা পথ যেতে বাকি। তো এইভাবেই বসে বসে সময় কাটছে, কিছু আর করার নেই। আর পাহাড়ের পাশ দিয়ে যখন যায় না, তখন নেট দিয়ে পুরো সাইডটা ঘেরা থাকে, দেখুন পুরো মালভূমি এলাকা। তো দুর্দান্ত, খুবই সুন্দর লাগে। তো যাই হোক, ট্রেন লেট চলছে, তবুও চলুন, এই যেতে যেতে যে দৃশ্যগুলো দেখছি এগুলো সব স্মৃতি হয়ে থাকবে, ভালো লাগবে। আর দর্শক বন্ধুদের কোনো উদ্দেশ্যেই বলছি আর কি, তাদের খুবই ভালো লাগবে। তো আমরা প্রায় চলে এসেছি এখন সাঁতরাগাছিতে।
আসার পরে ট্রেন আর যাবে না, অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, এখানেই ট্রেন থেমে যাচ্ছে। আমাদের যে দূরপাল্লার ট্রেন ছিল সেই ট্রেনটি। তো এখান থেকে নামবো আমরা, নামার পরে লোকাল ট্রেনে উঠব। তো দেখুন এই যাচ্ছে ধীরে ধীরে। সাঁতরাগাছি এসেই যেন মানে এতটা বিরক্ত লাগে যে এতটা পথ অতিক্রম করার পরে আর হাওড়া স্টেশন আসতে চায় না। তো আবারও চললাম হাওড়া স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে একটি লোকাল ট্রেনে। এটি দীঘা থেকে যাচ্ছিল হাওড়া স্টেশন পর্যন্ত। অবশেষে দীঘা থেকে হাওড়াগামী ট্রেনে আমরা উঠে পড়লাম। আর মেয়ে দেখুন বড্ড অস্বস্তি বোধ করছিল, সবাই করছিল, কিন্তু বাচ্চা মানুষ তো ও ধৈর্যের সীমা আর রাখতে পারছিল না। তো সন্ধ্যা 8টায় নামিয়ে দেওয়ার কথা ছিল হাওড়াতে, তো সেখানে প্রচুর লেট হয়ে গেছে ট্রেন। তো অবশেষে আমরা যখন হাওড়ায় নামলাম তখন দেখি ভোর 3:36 বাজে। বাচ্চারা হাই তুলছে, ওরা রাতে ঘুমায়নি, আমিও ঘুমাইনি। যেহেতু রাত 8টায় নামবে, এই নামছি করে আর আমাদের ঘুমানো হয়নি। তো চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছেন প্রচণ্ড ক্লান্ত হয়ে আছি, সবার খিদে পেয়ে গেছিলো। তো হাওড়া স্টেশনে এসে মানে এই যে ফুড প্লাজা আছে না এইখানে, সেখানে কিছু খাবার কিনে খাওয়া দাওয়া করা হলো। আজকে তো প্রচণ্ড ভীষণ বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। আর বেরিয়ে আসার পরে আমরা ট্যাক্সি করেছিলাম। তো আমাদের বাড়ি যেহেতু বারাসাত, তো ট্যাক্সি বারাসাত পর্যন্ত আসতে রাজি হয়েছিল। তো আমরা সোজা আর শিয়ালদাতে গিয়ে নতুন কোনো ট্রেন না ধরে সোজা ট্যাক্সি করেই বাড়ি চলে এসেছি। কারণ এই বৃষ্টির দিনে বারবার বাচ্চা নিয়ে লাগেজ নিয়ে গাড়ি পাল্টানো খুব অসুবিধাজনক। আর আমার আজকের থাম্বনেল আপনারা বুঝতেই পেরেছেন যে একজন সৈনিকের পক্ষে এই বাড়ি ফেরার মুহূর্ত সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে আনন্দের মুহূর্ত হয়। আর তাও পরিবার নিয়ে, নিজের মা আছে বাড়িতে, বৃদ্ধ মা আছে। তো যাই হোক, যতই কষ্ট হোক না কেন তবুও আনন্দ লাগছে। প্রায় বাড়ির কাছে আমরা চলে এসেছি। হাওড়া থেকে বারাসাত তো বেশি দূর লাগে না, গাড়িতে ওই কত 30-35 মিনিটের মধ্যেই চলে এসেছিলাম আমরা। আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। কলকাতা শহরে তো আলো কখনোই নেভে না, দেখুন সেই জন্যে আর বিদ্যুতের চমকটা আর সেভাবে দেখা যাচ্ছে না। তো আমরা যখন বাড়ির গলিতে এসে নামলাম দেখি চারিদিকে গাছপালার পাতা নাতা ভেঙে পুরো তছনছ হয়ে আছে রাস্তা, কারণ ঝড় হয়েছিল আর বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, দেখুন হালকা হালকা আমরা ভিজেও গেছি, দেখে বুঝতে পারছেন। তো লাগেজগুলো গাড়ি থেকে নামিয়ে ঘরে এনে রাখলাম। আর আমাদের গাছপালাগুলো তছনছ হয়ে গেছে, দেখুন শাশুড়ি মা লাগিয়েছিল। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে।